হাজার হাজার কর্মীর স্বপ্নভঙ্গের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৌড় ঝাঁপ। কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের। মোদীকে ফোন করে প্রধানমন্ত্রীর অভিনন্দন। শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজির। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। স্ত্রী মেয়ে আসবেন কিনা ধোঁয়াশা। সাবেক আইনজীবী কোথায় এখনো জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা কাল। মূল্যস্ফীতির লাগাম টানায় বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কয়েক হাজার কর্মীর মালয়েশিয়া যেতে ব্যর্থতার পর দৌড় ঝাঁপে ব্যস্ত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আটকে পড়াদের দেশটিতে পাঠাতে হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বসেও ফিরতে হলো খালি হাতে। সময় আর না বাড়ানোর সিদ্ধান্তে অচল কুয়ালালামপুর। তবে এখনই হাল ছাড়তে নারাজ প্রতিমন্ত্রী। বঞ্চিত 17,000 কর্মীকে পাঠাতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এসব কর্মী নেয়ার আর কোনো সুযোগ নেই। We have a stand on this that we stick to the deadline of May 31st in order to reassess the needs as well as to address the loopholes. বঞ্চিত এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কেবল বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয়, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। তদন্ত কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে। মাত্র 5 থেকে 6,000 কর্মী মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার দাবিও মানতে নারাজ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এটা আমাদের ভাষণ নয়, এটা হলো বাইরার ভাষণ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো ইস্যু এবার আলোচিত হলো সংসদেও। বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, কাদের গাফিলতিতে মালয়েশিয়া যেতে সংকট তৈরি হলো সেটি অনুসন্ধান করা হচ্ছে। জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যাওয়া যায়, তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। চতুর্থ ধাপে 7টি উপজেলায় নির্বাচিত হয়েছেন নতুন জনপ্রতিনিধি। পছন্দের প্রার্থীর জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। জয়ীদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। নির্বাচনের ফলাফলে জয়ের খবর শুনেই উল্লাস শুরু করেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। বাদ্য বাজিয়ে নেচে গিয়ে মিছিল স্লোগানে চলে বিজয় উদযাপন। বুধবার দিনভর চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। বিকেল থেকে গণনার পর সন্ধ্যা থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পরই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন জয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা। তাদের আনন্দে যোগ দেন বিজয়ী প্রার্থীরাও। পছন্দের প্রার্থী জয়ী হওয়ায় খুশি কর্মী সমর্থকরা। আমরা অত্যন্ত আনন্দিত
এবং আমরা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই এত সুন্দর এবং একটা সুশৃঙ্খল নির্বাচন দেওয়ার জন্য। আগের 3 ধাপের মতো এবারও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে যারা জয় পেয়েছেন তাদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। জয়ী প্রার্থীরা বলছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। তারা জনগণের পাশে থাকবেন। সুন্দর, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন পেয়েছে, যে নির্বাচনের পরে আমরা অবশ্যই আমাদেরকে মানুষ আস্থা রাখতে পেরেছে। চতুর্থ ধাপে 7টি উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। 6টি উপজেলায় ইভিএম আর বাকিগুলোতে ভোট গ্রহণ হয় ব্যালটে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারতের নতুন সরকার গঠনে এনডিএ জোটকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার পর নতুন সরকার গঠনের বিজেপির নেতৃত্বাধীন জোটকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিরোধী দল থেকেই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে সরকার গঠনে এনডিএকেই সমর্থন জানান অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার। ভারতের 18তম লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই সরকার গঠনে জোট গড়তে ছিল তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদির জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, বৈঠকে এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। মোদিকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আগামী শনিবার শপথ গ্রহণ বলেও জানানো হয়। এর মাধ্যমে জওহরলাল নেহরুর পর মোদিই হবেন তৃতীয় দফার প্রধানমন্ত্রী। এদিকে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে আলোচনা শেষে এক বিবৃতিতে তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে ইন্ডিয়া জোট। ভারতের মানুষ ফ্যাসিবাদী বিজেপি সরকার চায় না, বিরোধী দল হলেও প্রয়োজনে ব্যবস্থা নেবেন তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় টেলিফোনে কথা হয় প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রীর। ফোনালাপে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান শেখ হাসিনা। উল্লেখ করেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও। এ সময় নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত নানা ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মের মানুষের দেশ। ধর্ম নিয়ে রাজনৈতিক বিভাজন এই দেশের মানুষ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছেন। তাই বিজেপির এমন ফলাফল আর বিজেপি বিরোধী ভোটের কারণেই কংগ্রেসের সাফল্য। ভারতের লোকসভা ভোটের হার জিত নিয়ে কলকাতার বিশিষ্টরা এভাবে বিশ্লেষণ করেছেন। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। জোরদার স্বাগত। 2019 সালে বিজেপি একাই 303 আসন পেয়েছিল, আর সেই সংখ্যা ছাড়িয়েছিল 350-র বেশি। এবার বিজেপি এককভাবে সংখ্যা গরিষ্ঠতার চেয়েও 32 আসন কম পেয়েছে। বাকি জোট শরিকদের নিয়েও 300 আসনের গণ্ডি পেরোতে পারেনি এনডিএ শিবির। পরপর দুবার বিজেপি সরকার ক্ষমতায় থাকার পর দেশে বিপুল সংখ্যক স্থাপনা তৈরি, আন্তর্জাতিক মহলে ভারতের সুদৃঢ় অবস্থান, সফল চন্দ্রযান অভিযান ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সূচকে মোদী সরকারের আমলেই এগিয়ে গিয়েছে। তা সত্ত্বেও কেন অপ্রত্যাশিত ফল বিজেপির? এখানে যদি হিন্দু ধর্ম বলি, তারও অনেকগুলো ভাগ আছে, তার অনেকগুলো কাল্ট আছে, তার অনেকগুলো ধারণা আছে।
সুতরাং একমাত্র ইস্যু যদি রাম মন্দির হয় সেটা কিন্তু কখনোই সার্বিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এদিকে আগের চেয়েও কম শক্তিশালী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় গেলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা তাও আসছে আলোচনায়। বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ আছেন, হাসিনা ম্যাডাম আছেন, তাতে কিন্তু সব রাজনৈতিক দলই হাসিনা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করবে। সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে অন্যান্য দল আসুক, বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, আরো শক্তিশালী হয়, আরো ভালো হয়। ধর্মীয় মেরুকরণ কিংবা বেকারত্ব কোন দিকে চলতে হবে সেই দিশা শেষ পর্যন্ত দেখান জনতা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই দুজন সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন ফখরুল। বেনজির সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন সে কি আওয়ামী লীগ করে, উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ, এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদীর 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সেই অবস্থাটা আপনাদের কি খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচনের ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। দলীয় দুর্নীতিবাজ কারো বিচার করতে পারেনি বিএনপি। এ নিয়ে মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুদককে স্বাধীন উল্লেখ করে কাদের বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে সেটা এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে। তাদের দলের লোকেরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিচার হয়, তারা একজন লোককেও শাস্তি দিতে পারে। দুদক স্বাধীন, দুদক মন্ত্রীদেরও যদি কেউ দুর্নীতি করে তাকে তদন্ত করতে পারে, মামলা করতে পারে। বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুদকের প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের যৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট পরিদর্শনে যান। দলটি রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রিসোর্টের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষণা করে রিসোর্ট কর্তৃপক্ষ। মূল্যস্ফীতির লাগাম টানা আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে বৃহস্পতিবার ঘোষণা হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। এর আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। 2,65,000 কোটি টাকার উন্নয়ন ব্যয়ের বিপরীতে সুদ, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হতে পারে প্রায় 3.25 লাখ কোটি টাকা। আভাস মিলেছে সামাজিক সুরক্ষা খাতের আকার ও বরাদ্দ বাড়ানোরও। যখন দেশের মানুষ মূল্যস্ফীতির চড়া মাসুল গুনছেন নিত্যদিন, তখন অতি প্রয়োজনীয় ব্যয়ের হিসাব কষে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয়, তার আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6 থেকে বাড়িয়ে করা হতে পারে 6.5%, আর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.5 থেকে কমিয়ে আনা হতে পারে 6.75%। বিশাল এই কর্মযজ্ঞে দেশের সরাসরি উন্নয়নে অবকাঠামো নির্মাণ সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ব্যয় করা হবে 2,65,000 কোটি টাকা। ব্যয় সংকোচনের নামে চলতি অর্থ বছরের চেয়ে 326টি প্রকল্প কমানো হলেও বরাদ্দ বাড়ানো হয়েছে 10,500 কোটি টাকা।
বাজেটের বিশাল ব্যয়ের যোগান দিতে এনবিআরকে দেয়া হতে পারে 4,80,000 কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 70,000 কোটি টাকা বেশি। ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্ন আয়ের মানুষ, সেজন্য সামাজিক সুরক্ষা খাতের সুবিধাভোগীর সংখ্যা 5 লাখ বাড়ানোর সঙ্গে সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা 200 টাকা, 80 বছরের বেশি বয়স্ক নাগরিকের ভাতা 300 টাকা বাড়ানোর প্রস্তাব আসতে পারে 2024-25 অর্থ বছরের উত্থাপিত বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে আগামী 14 থেকে 18 জুন পর্যন্ত 5 দিন মুলতবি থাকবে সংসদ অধিবেশন। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা জিএম কাদের সহ আরও অনেকে। সভাপতির ইচ্ছা অনুযায়ী বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার 6 জুন বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন হবে না, তবে 22 জুন ও 29 জুন শনিবার অধিবেশন চলবে। চট্টগ্রামের খাতুনগঞ্জে 1500 টাকায় আমদানি করা এলাচ বিক্রি হচ্ছে 4,500-এ। ভোক্তা অধিকারের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্স। এদিকে বাড়তি দামের দায় আমদানিকারকদের ওপর চাপানোর চেষ্টা খুচরা বিক্রেতাদের। এ সময় এবি ট্রেডার্সকে 1 লাখ ও খুচরা 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে সংস্থাটি। কোরবানির মৌসুম ঘনিয়ে আসতেই চড়া হতে শুরু করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার। এলএনজি এলাচের খরচ কেজি প্রতি 1450 থেকে 1500 টাকা। তবে আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্স তা পাইকারি পর্যায়ে বিক্রি করছে 4,500 টাকায়। বুধবার সকালে এক অভিযানে এবি ট্রেডার্সের বাড়তি দামে এলাচ বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরাধের কথা স্বীকারও করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অমর কান্তি দাস। নিশ্চয়ই আমার লোভ ঢুকে গেছে, নাহলে আমি রেডি মাল যদি 3200-3300 বেশি, এখানে যদি 250 বেশি, একদিনের মধ্যে মাল চলে যাবে 50 টন 100 টন। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ আমদানিকারকদের কারণে খুচরা পর্যায়ে বাড়তি দামে মশলা বিক্রি করতে হচ্ছে। আমাদের দায়ভার না, আমরা তো স্লিপ দেখাইছি, তাদের থেকে কিনছি, ওদের কাছে তো দায়িত্ব হবে। আমরা 10 কেজি 20 কেজি কিনি, তো আমাদের উপর 80 ফেসার। এ সময় আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্সকে 1 লাখ ও খুচরা 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। উনি এটা 4480 এবং 4550 পর্যন্ত বিক্রি করেছেন। এটা তারা ঠিক করেনি, এটা তো ভবিষ্যতে তারা এটা আর করবে না। ভারত থেকে দেশে জিরা ও এলাচ, চীন, ভিয়েতনাম ও গুয়েতেমালা থেকে লবঙ্গ ও দারুচিনি আমদানি করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতে নানা সংকটে বিরোধী দল যেভাবে শক্ত ভূমিকা রাখে আমাদের দেশে তেমন দেখা যায় না। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা এনডিএ জোটকে অভিনন্দন জানাই, একই সাথে আমরা ইন্ডিয়া জোটকে অভিনন্দন জানাই, কারণ তারা ভালো ফলাফল করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের সম্পর্ককে আরও গভীরে প্রতীত করার জন্যে আমরা কাজ করব। ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায় তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে। আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না। ভারতের সাথে যে সম্পর্ক, সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। নবম থেকে 13তম গ্রেডে সরকারি চাকরির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে সরকারি চাকরিতে বহাল থাকছে 30% মুক্তিযোদ্ধা কোটা।
বুধবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এর আগে 2018 সালের 4 অক্টোবর নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সেখানে বলা হয়েছিল নবম গ্রেড থেকে 13তম গ্রেড পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। পরবর্তীতে এর বিপক্ষে হাইকোর্টে রিট করেন এক মুক্তিযোদ্ধার সন্তান। তখন সে রিটের শুনানি শেষে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দিকে বন্যার কারণে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সেখানে HSC পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আমাদের 2023 সালের তুলনায় 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। আসন্ন HSC সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। বাইরের খবর, সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা সত্ত্বেও আশার বাণী শুনিয়েছেন দুবাই ট্যাক্সি। এবার তারা 900 বাইক রাইডার নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এজন্য তারা ইতোমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছেন দুবাইস্থ বাংলাদেশ মিশনে। শিবলাল সাদিক জানাচ্ছেন বিস্তারিত। গাড়ি চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সির ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানায় এরই মধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে 900 কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে তারা। আপাতত কোম্পানিটি 900 বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1,500 বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন। দুবাই ট্যাক্সি বাইক রাইডার হিসেবে বা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে বেশ কিছু লোক তারা নিয়োগ করবেন। তারা বলেছে তাদের প্রায় 3000-এর মতো বাইক রাইডার প্রয়োজন হবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত 24 মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করে এই ধরনের 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। এই সময় দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এরপরেই দুবাই ট্যাক্সির পক্ষ থেকে এই ঘোষণা এলো। স্বল্পতম সময়ের মধ্যে এই রিক্রুটিং প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় এবং বাংলাদেশি কর্মীরা এখানে বসতে পারে স্বল্প সময়ের মধ্যে, সেই ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে RTA। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে 2600 দিরহাম পাবেন। এছাড়া কর্মীদের আবাসনও ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়ে সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি মুদ্রায় 2800 কোটি টাকা ব্যয়ে নির্মিত মঙ্খ মিউজিয়াম বাড়িয়েছে নরওয়ের অসলোর সৌন্দর্য। 2021 সালের 22 অক্টোবর জাদুঘরটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির রাজা ও রানী। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের প্রতিবেদনে বিস্তারিত। 1940 সালে বিখ্যাত শিল্পী এডভার্ড মুনক নিজের আঁকা 26,322টি শিল্পকর্ম দান করেন নরওয়ের অসলো সিটি কর্পোরেশনকে। 1963 সালে সেই শিল্পকর্মগুলো দিয়ে তৈরি এনে যাত্রা শুরু হয় মুনক জাদুঘরের। 2015 সালে অসলোর বিওরভিকে জাদুঘরটি স্থানান্তর করতে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। বাংলাদেশি মুদ্রায় 2800 কোটি টাকায় নির্মিত জাদুঘরটির উদ্বোধন হয় 2021 সালের 22 অক্টোবর। মুনক এর শিল্পকর্মগুলোর মধ্যে আছে পেইন্টিং, গ্রাফিক শিট, মোটিভ ও ভাস্কর্য। আরও আছে প্রায় 500 প্রিন্টিং প্লেট সহ 2000-এর বেশি বই, নোটবুক, নথি, আলোকচিত্র সহ অনেক কিছু। মুনকের উল্লেখযোগ্য কাজের মধ্যে চিৎকার শিরোনামের চিত্রকর্মটি অন্যতম। নরওয়ের ভাষায় একে বলা হয় স্ক্রিক।
মুঙ্ক অসলোর শ্রেষ্ঠ সন্তানদের একজন। তিনি আধুনিক জীবনের সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন শিল্পকর্মের মাধ্যমে। মানুষের সব ধরনের আবেগের ওপর আলোকপাত করেছেন। একদিন হাঁটতে গিয়ে স্কিরিট আঁকতে অনুপ্রাণিত হন তিনি। তবে আমার প্রিয় হলো সিক পিকে বা অসুস্থ মেয়ে শিরোনামের শিল্পকর্মটি। এই জাদুঘরে আরো অনেক শিল্পকর্ম আছে। আপনাকে মুঙ্ক জাদুঘরে স্বাগতম। নরওয়ের শিল্পাঙ্গনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে এডভার্ড মুন এর শিল্পকর্মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন সংশ্লিষ্টরা। এই জাদুঘরটি একজন একক শিল্পীর সম্মানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে অন্যতম। আর এই জাদুঘরটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে সমবেত হন প্রতিদিন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর জানাবো। একটা জয়ই বদলে দেবে দলের চেহারা। বাংলাদেশ দল নিয়ে এমন আশার কথা বললেন টাইগার ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্পিড স্টার স্বীকার করেছেন শরীফুলের না থাকা হবে বোলিং আক্রমণে বড় ক্ষতি। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। এর একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একের পর এক হার, অনুশীলন না করা নিয়েও সমালোচনা। এ দলটার যেন পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারপরও নিজ সতীর্থদের ওপর আস্থা রাখছেন তাসকিন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই হয়তো হচ্ছেন আশাবাদী। ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসে তাসকিন অনেকটাই সেরে উঠেছেন। বোলিং অনুশীলন শুরু করেছেন স্পিড স্টার। বুধবার ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগার ভাইস ক্যাপ্টেন। প্রোগ্রেস অনেক ভালো, প্রায় 3টা বোলিং সেশন করতে পারলাম। স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো। কালকেও আরেকটা বোলিং সেশন আছে, তো সবকিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো। তাসকিন শরীফুল পেস জুটি সম্প্রতি দারুণ সময় পার করছিল। দুজনের একসঙ্গে ইনজুরিতে পড়া তাই দলের জন্য ধাক্কা। শরীফুল প্রথম ম্যাচে না খেললেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। শরীফুলেরটা ভেরি আনফরচুনেট ছিল, ওর মাত্র একটা বলই বাকি ছিল, তো ওই সময় হাতে লেগে হাতটা ফেটে গেছে। তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট। মাত্র তো 3 দিন আগে হয়েছে, তো আশা করছি যে ও রিকভার হবে। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। আমরা বোলাররা সবাই কম বেশি সবকিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে। যুক্তরাষ্ট্রে হওয়া ম্যাচগুলোর উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অবশ্য সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঢাকা এক্সপ্রেস। শান্ত সাকিবরা বোর্ডে রান তুলে দিলে বাকি কাজটা বোলাররা করতে পারবে, সেই বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টারের। নিউ ইয়র্কের উইকেটটা তো একটু লো স্কোরিং ছিল, কিন্তু ডালাসের উইকেটটা আবার ডিফারেন্ট হইতেও পারে। তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী। মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাসকিনের বিশ্বাস মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই জয় পাওয়া সম্ভব, যার জন্য সবার কাছে দোয়াও চাইলেন স্পিড স্টার। আশা করছি ভালো কিছু হবে, আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাজার হাজার কর্মীর স্বপ্নভঙ্গের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৌড় ঝাঁপ। কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের। মোদিকে ফোন করে প্রধানমন্ত্রীর অভিনন্দন। শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।